এই দেশের টাকাগুলো আমাদের দেশের কষ্টের মানে মানুষের শ্রম দেওয়া টাকাটা আমাদের বিদেশে পাচার করে দিয়েছে। এটি তো কোনোভাবেই আমাদের দেশের জন্য কাম্য হতে পারে না। সেজন্য এই অর্থনীতির পিছনে আসলে আছে আমাদের রাজনীতি। আহসান আদিল রহমান, আদিল ভাই, আমি আপনার কাছে যেতে চাই, যেটি শান্ত ভাই বলছিলেন যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি প্রতিবেদনের কথা তিনি উল্লেখ করেছেন, এবং আমিন ভাই যেটি বললেন যে বৈশ্বিক বাস্তবতাও এখানে আমাদের বিবেচনায় নিতে হবে। আপনি নিজেও তো আর্থিক প্রতিষ্ঠানতে সংশ্লিষ্ট ছিলেন, আপনার কি মনে হয় যে বৈশ্বিক বাস্তবতায় আসলে আমরা কতটা অবস্থান করছি, কোন অবস্থানে? না, বৈশ্বিক বাস্তবতা, অন্যান্য দেশের অর্থনীতি, কোনো দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি তাদের খনিজ সম্পদ, কোনো দেশের ব্যবসা বাণিজ্য, কোনো দেশের সার্ভিস ইন্ডাস্ট্রি, এক এক দেশের এক এক রকম থাকে। আমাদের দেশের মূল যদি আমরা ব্যবসা বলি, আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি গার্মেন্টস, একটি আমাদের এক্সপোর্ট সেক্টর আছে, আরেকটি আমাদের রেমিটেন্স বিদেশ থেকে আছে। আর আমাদের মূল্যস্ফীতি এখন 10%-এর উপরে চলে গেছে, যেটা 7.5%-এর মধ্যে রাখার কথা ছিল, এটা এখন 10.5%-এর উপরে চলে গেছে। এবং এটি কোনো দেশের জন্য সুস্থ নয়, সুস্থ মানে অর্থনীতির কোনো নিদর্শন নয় বা নির্দেশক নয়। এছাড়া আরও যেটি মানে এখানে বলতে চাই, এখানে উল্লেখ্য যে বাজেট, আগামী যে বাজেট আসছে, এই বাজেটও আপনারা দেখবেন যে এবারেও সরকার প্রায় 8 লক্ষ কোটি টাকার একটা বাজেট করবে, যেখানে আমাদের কোনো অর্থই নাই। যেখানে আমরা $4.5 বিলিয়ন জন্য IMF-এর সকল কথা শুনছি, সেখানে আমাদের এখন এরকম বিলিয়ন ডলারের আমাদের বাজেট করতে হবে, যার মানে যেটা উন্নয়ন বাজেট করবার মতো কোনো ক্ষমতা, আর্থিক সক্ষমতা আমাদের নেই। আমাদের রেভিনিউ অতি অল্প, আমাদের মাত্র 2.5 লক্ষ কোটি টাকা থেকে 3 লক্ষ কোটি টাকা এরকম আমাদের আয়, আর বাকিটা পুরোটাই হচ্ছে কি আমাদের ঋণ করে করতে হবে, আবার ওই ঋণ করে করতে হবে। যেটা ডক্টর দেবপ্রিয় বলেছেন যে 50 বছর লেগেছে 1 লক্ষ করতে, এখন হচ্ছে আমাদের 1.5 লক্ষ এই 3 বছরে হয়ে গেছে। মানে আমরা শুধু নিজেই নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, আগামী 25 বছরের প্রজন্মকেও আমরা ঋণগ্রস্ত করে ফেলেছি। এটা তো কোনো অর্থনীতির জন্য সুসংবাদ হতে পারে না। এছাড়া যে মানে আমাদের যে টানেলের, এখন যে আমাদের মেগা প্রজেক্টগুলোর যে ফিজিবিলিটি কখনো হয়নি, যে টানেল থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক মাসে মনে হয় আপনার প্রত্যেক দিনই 26 লক্ষ টাকা করে মানে তাদের ঘাটতি হচ্ছে। মানে এখানে যেই রেভিনিউ আসছে সেই রেভিনিউ ফোরকাস্টেড রেভিনিউ আসছে না। এরকম প্রত্যেকটি মেগা প্রজেক্টেরই দেখবেন যে রেভিনিউ এটা অনেক লং টার্ম। এই রূপপুর যে বিদ্যুৎ কেন্দ্র, এটা তো ট্রান্সমিশন লাইনই হয়নি, তারপরে ট্রান্সমিশন লাইন হবে, তারপরে এটা উন্নয়ন হবে। 13.5 বিলিয়নের মতো খরচ হয়েছে, যেখানে ভারতে সিমিলার প্রজেক্ট প্রায় 3.5 বিলিয়নে করা হয়েছে। আমাদের $10 বিলিয়ন শুধু এক্সট্রা খরচ করা হয়েছে, এবং সেটা হয়তো আমাদের রাশিয়ার সঙ্গে সুসম্পর্কের জন্য আমাদের সরকার করেছেন। এরকম বিভিন্ন প্রজেক্টে আমাদের দেশের অর্থনীতিকে, দেশের অর্থকে আমাদের জিম্মি করে এই সরকার বিভিন্ন ধরনের প্রজেক্ট করেছে, যেটা দেশের অর্থনীতির জন্য মোটেও সুখকর নয়। তারপরে আসেন যে আমাদের 350 কোটি টাকা দিয়ে আমাদের এখন ইউএনওডিসিদের জন্য গাড়ি কেনার দরকার হচ্ছে। কেন? ওনাদের কি সব গাড়ি নষ্ট হয়ে গেছে, এগুলো কি এখন আর ইউজ করা যাচ্ছে না? তা তো নয়। এই কৃচ্ছতা সাধনের সময় কেন তাদের জন্য কিনতে হবে? এখান থেকে আমরা বোঝা যায় যে সরকার আমাদের জনগণের কথা না চিন্তা করে তাদের সরকারে বা ক্ষমতায় থাকবার জন্য যেখানে টাকা পয়সা দেওয়ার কথা সেই জিনিসগুলো করছেন, জনগণের দিকে তাকাচ্ছেন না। আরেকটি ব্যাপার যে ইউয়ানে আমাদের প্রায় 26 বিলিয়ন মানে US ডলারে 5 বিলিয়নের মতো আমরা ঋণ নিচ্ছি। এটা কি? এটা হচ্ছে কি সাপ্লায়ার্স ক্রেডিট। ওই চায়না থেকেই আমাদের জিনিস নিয়ে আসতে হবে, ওরা ধীরে ধীরে শোধ করবে, তারপরে এটা ক্রেডিট, তার মানে এটার মধ্যে ইন্টারেস্ট থাকবে, হাই ইন্টারেস্ট থাকবে। তার মানে আমাদের ঋণ করে আমাদের এখন অর্থনীতি চালাতে হচ্ছে, যেখানে আমাদের 46 বিলিয়ন রিজার্ভ ছিল, একটা সুন্দর একটা মানে আমাদের একটা শক্তিশালী অর্থনীতি ছিল, সেখান থেকে আমাদের একটা পুরো ভঙ্গুর এবং ঋণগ্রস্ত আমরা একটা দেশে পরিণত হয়েছি। এই যে আমাদের রেমিটেন্স আনা, যে গার্মেন্টস এবং রেমিটেন্স 100 বিলিয়নের মতো গত 5 বছরে আমাদের রেমিটেন্স এসছে, 100 বিলিয়নের মতো। সেখানে এই প্রবাসীদের জন্য আমাদের সরকার কিছু করে না, কিন্তু এই $4.7 বিলিয়ন যেটা IMF থেকে আসবে, তার জন্য যা কিছু করার দরকার সব কিছু করছে। এবং আমাদের অর্থনীতি, হ্যাঁ, IMF যেই ফর্মুলাগুলো দিয়েছে যে এখন ঋণের সুদ হচ্ছে বাজার ভিত্তিক করেছে, এতে বাজারে অ্যাডজাস্টমেন্ট হবে, আমাদের একটা ইয়ের দিকে যাবে, একটা সঠিক পথের দিকে যাওয়া শুরু করবে। এত তাড়াতাড়ি এটা অ্যাডজাস্ট হবে না, ধীরে ধীরে হবে, কিন্তু এটা যাওয়া শুরু করবে। কিন্তু তার আগে একটা বড় ক্রাঞ্চ আসবে, ক্রেডিট ক্রাঞ্চ ড্রপ করবে, এতে ইকোনমির পুরা সাইজটা আরও ছোট হয়ে আসবে। আমাদের টাকাগুলো যদি আমরা যেগুলো দুর্নীতির টাকা যদি দেশে থাকতো, তাহলে আমাদের অর্থনীতির এই অবস্থা হতো না। সব তো বিদেশে চলে গেছে।
কারণ এই সরকার এবং এর সাথে সাথে যারা এই দুর্নীতির সাথে জড়িত তারা কেউ এই দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না। তারা জানেন যে আমরা দেশে যে অবস্থা করেছি দেশের আর বেশি ভবিষ্যৎ নেই, আমাদের বাইরেই থাকতে হবে। এজন্য ওনারা সব টাকা পয়সাগুলো সব দেশের বাইরে নিয়ে গেছে। আমরা জানি তো ওসিদেরও 31টা বাড়ি আছে, আমাদের সংবাদপত্রে এসছে যে কানাডাতে, এরকম তো 550 তো আমাদের দুবাই, এটা তো একটা ছোট অংশ। এরকম ব্যাংককে আছে, এরকম সিঙ্গাপুরে আছে, এখানে এরকম ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আছে, অনেক পাড়া নাই। এই দেশের টাকাগুলো আমাদের দেশের কষ্টের মানুষের শ্রম দেওয়া টাকাটা আমাদের বিদেশে পাচার করে দিয়েছে। এটি তো কোনোভাবেই আমাদের দেশের জন্য কাম্য হতে পারে না। সেজন্য এই অর্থনীতির পিছনে আসলে আছে আমাদের রাজনীতি। আলোচনা শেষ করতে চাই। আহসান আদিল রহমান, আদিল ভাই, আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি যে মতদ্বৈধতা বা কে কার চেয়ে বেশি দুর্নীতি, সন্ত্রাস বা অন্য কিছুকে আশ্রয় দেয়, সেদিকে আমরা না খুঁজে সামনের দিকে এগোতে গেলে সমস্যাটা কোথায়, কেন দুই জায়গায় মতদ্বৈধতা? না, সামনের দিকে এগোতে গেলে তো আমাদের প্রথমে রাজনীতি ঠিক করতে হবে, আমাদের মানে নির্বাচন ঠিক করতে হবে, জবাবদিহিতা ঠিক করতে হবে, গণতন্ত্রটাকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই একটা জবাবদিহিতার একটা পরিবেশ তৈরি হবে। তখন আমাদের দুর্নীতিবাজরাও তখন আর দুর্নীতি করার সাহস পাবেন না। আর ডক্টর বেনজির এবং জেনারেল আজিজ ওনাদের মতো ইতিহাসগুলো যখন সামনে চলে আসবে, তখন আরও মানে যারা ভবিষ্যতে দুর্নীতি করার চেষ্টা করবেন তাদের সামনেও একটা নিদর্শন থাকবে যে না, এটা করা যাবে না, কারণ এক সময় গিয়ে এটা হয়তো পার পাওয়া যায় না। তবে আমার মনে হয় এই ঘটনা দুটোতে খুব একটা ইম্প্যাক্ট হবে বা ওনাদের যে খুব একটা ক্ষতি হবে তা না। হয়তো এটা এখন একটা সরকার এটা কোনোভাবে জিনিসটাকে সামনে নিয়ে আসছে, আবার হয়তো এটা ধামাচাপাও পড়ে যেতে পারে, যেটা আগেও আমরা অতীতে দেখেছি। কেন আপনার আমাদের দেশে আমরা সুবিচার পাইনি, আমাদের দেশের জনগণ সুবিচার পায়নি, এবং আমাদের সরকারে যেটি আছে ওনারা সমালোচনা নিতে পারেন না এবং ওনাদের ভুলটা ওনারা স্বীকার করতে চান না। এবং ওনারা এই এখন একটু স্বীকার করেছেন, কিন্তু আলটিমেটলি ওনারা যে ভুলটা আসলেই স্বীকার করবেন এটা আমরা বিশ্বাস করি না। ওনারা হয়তো আবার বলবেন যে না, এটা অন্য কোনো কারণে হয়েছে বা এই জিনিসে হয়নি। ওনারা ভুল স্বীকার করবেন না, এবং যতদিন পর্যন্ত আমাদের রাজনীতিবিদরা তাদের ভুল স্বীকার করতে না পারবেন, যেমন বিএনপির বেলাও সত্য যে ভুল স্বীকার করতে যদি না পারেন তাহলে আমাদের এই দ্বন্দ্ব কোনো সময় মিটবে না, আমরা সামনের দিকে এগোতে পারবো। আহসান আদিল রহমান, জাতীয় পার্টি তো সরকারেরকে সমর্থন দিয়েছে বা সঙ্গে ছিল, কোনো না কোনোভাবে এই যাত্রাপথে তারা সঙ্গী ছিল। আপনি এই দলের নেতা হিসেবে আপনার কি মনে হয় জাতীয় পার্টি কি ভুল ছিল? জাতীয় পার্টি আমাদের বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল, এবং মানে প্রতিষ্ঠা থেকে শুরু করে এখন পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচন করেছে, রাজনীতিতে সক্রিয় থেকেছে এবং জনগণের জন্য কাজ করার চেষ্টা করেছে। কারণ জাতীয় পার্টি জানে যে মানে মানুষের উপকার করতে গেলে, দেশের আসলে উন্নয়ন করতে গেলে আসলে সরকারে যেতে হবে। সেজন্য টিকে থাকার জন্য এখন পর্যন্ত আমরা রাজনীতি করে যাচ্ছি, আমরা নির্বাচন করে যাচ্ছি। আমাদের মাননীয় চেয়ারম্যান জি এম কাদের উনিও কিন্তু যথেষ্ট লজিক্যাল ভাষায় সরকারেরও কথা বলেছেন, এবং আমাদের কোন কোন জায়গায় রাজনীতিতে ব্যর্থ আছে উনি কিন্তু তুলে ধরছেন, এবং উনি কেন নির্বাচনে গেছেন ওটাও উনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আমার মনে হয় যে দেশবাসীও সেটা বুঝেছে, এবং অবশ্যই আমাদের নেতাকর্মী তো তা বুঝেছে। এবং আগামীতেও জাতীয় পার্টি চেষ্টা করবে যে দেশের রাজনীতি যাতে সঠিক পথে থাকে, এবং এই ধরনের যে বিরোধ আমরা যে নষ্ট করে ফেলেছি রাজনীতি, এখান থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি। আহসান আদিল রহমান, আদিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।